শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাট দেশের বেশ আলোচিত ঘটনা। সম্প্রতি পাথর লুটপাট হওয়ার ঘটনায় ও অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। এই অভিযানে পাথর লুটপাট কাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকা ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির নাম বেরিয়ে আসে। এই তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপির নেতা কর্মী ছাড়াও আওয়ামী লীগ নেতা কর্মীরাও আছেন। এছাড়া লুটপাটের স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি নিষ্ক্রিয়তা ও সহযোগিতার প্রমাণও পেয়েছে দুদক। যদিও বিএনপি, জামায়াত, এনসিপির কেউ কেউ সংবাদ সম্মেলন করে এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। এদিকে সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা দিলেও নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে নানা বিরোধ উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে। কোনো কোনো দলের নেতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয়ও প্রকাশ করেছে। রাজনীতি বিশ্লেষকদের মতে আগামী নির্বাচন আয়োজনকে সফল করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করার বিকল্প নেই। আর নেটিজেনদের মধ্যে প্রশ্ন জেগেছে, পাথর লুটের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা একই হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে কেন এত অনৈক্য। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি পাথরে জোট, নির্বাচন পদ্ধতিতে বিরোধ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ের সম্পাদক বিএনপি। মোশাররফ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমার বাই আছেন সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। সাইফ মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম পাথরে জোট, নির্বাচন পদ্ধতিতে বিরোধ, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করি। প্রথমে একটু যেতে চাই, যেহেতু নতুন ছাত্র তরুণদের নিয়ে সংগঠন এনসিপির কাছে, যেহেতু এনসিপি একটি, তারা আমাদের দেশের মানুষকে আশা আকাঙ্ক্ষার পথ দেখেছেন, নতুন রাজনৈতিক নতুন বন্দোবস্তের কথা তারা জানিয়েছেন, জনগণকে আশার আলো জাগিয়েছেন তাদের নেতৃত্বে। একটু যেতে চাই প্রথমে, যদিও এনসিপি কোম্পানিগঞ্জে পাথর লুটের ঘটনায় সম্পৃক্ত নয়, এরকম একটি সংবাদ সম্মেলন আমরা দেখেছি। তারপরও আমি একটু জানতে চাই জনাব সাইফ মুস্তাফিজ, দুদকের তালিকায় যদি আপনার জড়িতই না হন, দুদকের তালিকায় কেন এনসিপি দুজন নেতার নাম আসো? যদি বলি সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নাজিমুদ্দিন ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, আসলে কি তারা জড়িত ছিল নাকি দুদকের অভিযানে এমনি তালিকাটা ওদের নাম ইনক্লুড হয়ে গেছে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, 5 আগস্টের পরে এনসিপি যখন গঠন হয়েছে তারপর থেকেই কিন্তু তারা চেষ্টা করছে যে জন আকাঙ্ক্ষার রাজনীতি করার জন্য, জনগণের জন্য যেই রাইট স্ট্যান্ডটা নেওয়া সেটা নেওয়ার জন্য। আমাদের রাজনীতিটা মূলত সেটাই। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে আমরা কিভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি এবং বাংলাদেশের যেসব সংস্থাগুলো আছে, সাংবিধানিক সংস্থার জায়গা থেকে, বিভিন্ন সংস্থার জায়গাগুলো থেকে আমরা দেখছি তারাও কোনো না কোনোভাবে আমাদেরকে ট্যাগিং করছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর যেই কর্মকাণ্ড সেখানে কোনো না কোনোভাবে আমাদেরকেও যুক্ত করে তাদের সে অপকর্ম বা তাদের সে কাজকর্মগুলোকে কোনো না কোনোভাবে জাস্টিফিকেশন দেওয়ার একটা চেষ্টা চলছে। তো সেটার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটাকেও আমি উল্লেখ করব, কারণ আমাদের সেখানে বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। এবং প্রথমে যেহেতু রিজওয়ানা আপা উনি বলেছেন যে এখানে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আসলে এই সিদ্ধান্তটি গ্রহণ হয়েছে এবং প্রশাসনের সহযোগিতা করছে, সেই জায়গায় তারা পরবর্তীতে এনসিপিকে ট্যাগ করে দিয়েছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে প্রধান 2 সমন্বয়কারী, সেই হিসেবে কিন্তু যদি আসলে রাজনীতিবিদের জায়গা থাকতো, দেখা যেত এলাকার যারা স্থানীয় সেইখানকার এনসিপির নেতাকর্মীদের নাম আসতে পারতো, তারা সেইভাবে কাউকে কিন্তু পায়নি। সেই জন্য লিস্ট দেখে প্রধান যেখানে মহানগরের সমন্বয়কারী আর জেলায় সমন্বয়কারী নামটা ঢুকিয়ে দিয়ে তাদের যে স্টেটমেন্টটা সেটা জাস্টিফাইড করার চেষ্টা করেছে। এবং সেক্ষেত্রে তাদের এই দুদকের প্রতিষ্ঠান বলেন বা এই জায়গাগুলো বলেন, তারাও কোনো না কোনোভাবে সেটা সার্ভ করেছে। এবং আমরা তো এই ঘটনার পরে যখন নাম এসছে তার পরের দিনই আমরা সাথে আমরা সেটার প্রেস কনফারেন্স করে প্রতিবাদ জানিয়েছি। আমাদের মধ্যে সেই সৎসাহস আছে এবং আমরা যে কাজটি করিনি আর মিথ্যাভাবে আমাদের নাম জড়ানোর যে অপচেষ্টা চলছে সেটার কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি। এবং এখনও আমরা বলছি যদি আসলেই কোনো জড়িত আমাদের থাকার প্রমাণ পাওয়া যায়, সেটি আসলে জনসম্মুখে আনার জন্য মিডিয়া কর্মী এবং দুদক এবং যেসব সংশ্লিষ্ট সংস্থা আছে তারা কাজ করুক এবং সামনে আনুক।
আমরা সেই আমি জায়গাটা কি এইভাবে বলছি। ধরে নিব যা আপনারা বলছিলেন যে মিডিয়া ট্রায়াল, আপনাদের বিরুদ্ধে ট্যাগিং, এইসব বিষয়, তাহলে দুদকও কি আপনাদের পিছনে লেগেছে ট্যাগিং করবার জন্য? বিষয়টা হ্যাঁ এরকম, এটাই হ্যাঁ, বলতে চাচ্ছেন? জি আমি আর এটাই যদি বলতে তাই চাচ্ছি। হয় তালিকা যদি তাদের দুজনের নামেই আসে, তাহলে আপনারা দুদককে কোনো ধরনের চিঠি পাঠিয়েছেন কিনা, আপনাদের জড়িত নয় বা কোনো পাল্টা কোনো চিঠি হ্যাঁ, পাঠিয়েছেন? আমাদের সিলেটের যারা সংশ্লিষ্ট যারা নেতাকর্মীরা আছেন তারা এই বিষয়ে কাজ করছেন এবং সম্ভবত চিঠি পাঠিয়েছেন। এই ব্যাপারটা আমি মানে অবগত এখনো নই। পরিষ্কার না। আমি আমার যদিও জায়গা থেকে আমি জানি না, যদিও তবে তালিকাটা পাঠানোর কথা। যে তালিকাটা 14 আগস্ট বা 15 আগস্টের দিকে হয়েছে, আপনারা 20 আগস্ট সম্ভবত আপনারা সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত চিঠি আপনারা পাল্টা চিঠি না, দিয়েছেন আমরা কিনা তার সেটা আপনারা আমরা তার clear পরের না। দিনই সংবাদ সম্মেলন করেছি। জি, 20 তারিখে ওই ঘটনার সময়ে কিন্তু এনসিপির নাম উল্লেখ করা হয়নি, তখন বলা হয়েছিল যে সকল রাজনৈতিক দল। পরবর্তীতে একটা লিস্ট বের হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের সিলেটের মহানগরের সমন্বয়কারী এবং জেলার সমন্বয়কারীর নাম বিএনপি জামাতের নেতাদের সাথে অ্যাড করে দিয়েছে। জি, মানে আপনারা এখনো ওই ব্যাপারে কোনো উদ্যোগ নেন নাই দুদকের মানে চিঠি উদ্যোগ দেওয়া? নেওয়া হয়েছে, মানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি জানি। ক্লিয়ার না বিষয়টা, ধন্যবাদ। আমি একটু যেতে চাই মোশাররফ হোসেনের কাছে, এবং মোশাররফ হোসেন, যদি এই পাথর লুটের ঘটনায় বিএনপির 20 জন নেতার নাম এসেছে, সবচেয়ে বেশি বিএনপি বড় দল, সেই কারণে হয়তো 20 জন নেতার নাম এসেছে, এবং আটক যারা হয়েছেন তাদের মধ্যে একজন ইউপি চেয়ারম্যানও আছেন, তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয় সম্পাদক, তিনিও, তার নামও আছেন এখানে। তো আসলে বিএনপি কি তাহলে লুটপাটের নেতৃত্বে দিচ্ছিল 20 জন যেহেতু বেশি? ধন্যবাদ আপনাকে। এখানে আমি একটা প্রশ্ন আপনার মাধ্যমে করতে চাই, জি, যে দেশে তো একটা সরকার আছে এবং সিলেটের বিভাগ, ওখানে কিন্তু অন্য যে কোনো জেলার চেয়ে ওখানে কিন্তু আলাদা একটা প্রশাসন ব্যবস্থা আছে, যেগুলো বিভাগীয় কমিশনার আছে, ডিআইজি আছে, অন্যান্য কর্মকর্তারা আছে। তো এত বড় একটা পাথর লুটের ঘটনা ঘটে গেল, তারা কি এটা লক্ষ্য করে নাই অথবা বুঝতে দুদকের পারে অভিযানে নাই? তাদের সহায়তার কথাও আছে, না, তারা সহায়তা করেছেন। এখন হলো কি তাদের কি কারো নাম দেওয়া হয়েছে? না, তার ডাইরেক্ট সরাসরি তো বলে ফেলেছেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ঠিক আছে, তাদের কিন্তু সহযোগিতার কথা উঠেছে এবং চাঁদা নিয়েছে, এরকম একটা কথা। না, ঠিক আছে, তাইলে আপনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? কারণ আপনি আমি ঘটনাটা পরিপূর্ণভাবে আমার নলেজে নাই, আমি এমনি শুনে পেপারে দেখেছি যে বা কিছু নাম আছে, সেখানে দেখেছি বিএনপির আমাদের সিলেটের যিনি ভারপ্রাপ্ত কনভেনার কয়েস লুদি, উনি একেবারে সংবাদ সম্মেলন করে উনি কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে এগুলির সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এখন হলো আপনি দেখবেন জামাত ইসলামেরও দেখলাম তারাও প্রতিবাদ জানিয়েছে, এনসিপি বলছে তারাও প্রতিবাদ জানিয়েছে। তো এখন তো গভর্নমেন্টের উচিত যে একটা বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রমাণ করা। আরেকটি জিনিস আপনি লক্ষ্য করেন, আমরা দেখলাম যে সিলেট থেকে কিন্তু ঢাকার দূরত্ব কম না, বিশেষ করে নদীপথে তো অনেক। সেখানে আপনি দেখেন যে আমরা দেখলাম যে ঢাকা থেকে এই পাথর উদ্ধার হচ্ছে, আজকে দেখেছেন না পত্রিকা? এখন সিলেট থেকে ঢাকা পাথর আসলে তো পাথর তো নিজে গায়েবীভাবে আসতে পারে নাই, নিশ্চয়ই পরিবহন ব্যবহার করা হয়েছে, কেউ না কেউ এর সাথে সংশ্লিষ্ট ছিল। তাহলে প্রশাসনের ভূমিকাটা কি? তারপর আপনার পরিবেশ উপদেষ্টা, তার তো মন্ত্রণালয়ের দায়িত্ব, তার একটা যে দায় সারা গোছের একটা বক্তব্য দেখলাম যে আমি পারি না, আমি ব্যর্থ হয়েছি। তাহলে উনি যদি না পারে উনি আর বেজার আছে কেন? উনি রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ব্যর্থ হওয়ার কারণ আছে, একবার গিয়েছিলেন ওখানে, তার গাড়ি আটকে গাড়ি ভাঙচুর হয়েছে, আর তার কাছে তো প্রশাসন আছে, সে আদালত, আইন আদালত আছে, সে ইচ্ছা করলে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। কিন্তু সরিষার মধ্যে যদি ভূত থাকে তাইলে তো আপনার ভূত তাড়াবেন কিভাবে? সরিষার মধ্যে ভূত মানে তাহলে কি রিজওয়ানা হাসান পাথরলুটের সাথে জড়িত? প্রশাসন যখন আছে হয়তো যে কোনো কারণে সে কোনো কথা বলতে পারছে না, কারণ তাহলে তার প্রশাসনই অভিযুক্ত হয়ে যাবে। কারণ আমরা দেখেছি যে, জানি না আমি কতটুকু এটার মেজারমেন্ট করলে কতটুকু দাঁড়ায়, যে প্রায় 4000 কোটি টাকা বলতেছে যে পাথরের মূল্য। তো এটা তো তাইলে আপনার বিরাট সিন্ডিকেশন। তাহলে সরকার কি করে? সরকারের রোলটা কি? আপনি আর আমি তো সাধারণ মানুষ, আমাদের তো আর দায়িত্ব না, কারণ আমার কাছে তো প্রশাসন নাই, আমার কাছে তো আইন শৃঙ্খলা বাহিনী নাই, আমার কাছে তো সরকারের ইনস্ট্রুমেন্টগুলি আমার কাছে নাই। সুতরাং আমার সদিচ্ছা থাকলেও তো আমার পারার কথা না। তাহলে আজকে পত্রপত্রিকায় মিডিয়া যখন এটা ব্যাপকভাবে প্রচার করছে, তখন আমরা দেখলাম যে এই ব্যাপারে সরকার টোনের বলে। তো যদি উপদেষ্টা বলে উনি ব্যর্থ হয়েছে, তাহলে উনি থাকে কেন? উনি চলে যাওয়া উচিত। এটা বুঝলাম, কিন্তু বিএনপি তো বেশ উদ্যোগ নিয়েছেন, আপনারা বহিষ্কার করছেন, আমরা তো প্রতিনিয়ত দেখেন, শুনেন, তারপরও কেন কন্ট্রোল করতে পারছেন না? এইটা হলো কি, আপনি দেখেন, যদি একটা দেশের আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে, তাহলে কিন্তু অপরাধীরা
ভয় পেয়ে যায়, অথবা অপরাধীরা তার নিজেদেরকে এই কাজ থেকে গুটিয়ে নিয়ে যায়। আমরা এই বারবার গত 1 বছর পর্যন্ত বলে আসছি যে আইন শৃঙ্খলার অবস্থার অবনতির কারণেই কিন্তু এই সুবিধাগুলি নিচ্ছে। এক, অনেক জায়গায় কিন্তু আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষা কারা করে? নম্বর পুলিশ ইম্পর্টেন্ট ফোর্স ছাড়া। কিন্তু পুলিশ কি আপনার সারা বাংলাদেশে কাঙ্ক্ষিত ভূমিকাটা পালন করছে না। অনেক জায়গায় দেখা থানা থেকে তারা নড়ছে না। তারপর আরেকটা জিনিস দেখবেন যে অপরাধী, আপনি এই যেমন এখানে আমাদের সাহেব মোস্তাফিজ আছেন, যে এই যে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000 লোককে হত্যা হয়েছে, আপনার কয়জন অ্যারেস্ট হয়েছে আপনি দেখেন? উপরে লেভেলে হাতে গোনা কয়েকজন লোককে অপরাধ করে। এখনো আমরা দেখি যে আওয়ামী লীগের যারা উপজেলা চেয়ারম্যান, যারা মেয়র ছিলেন, যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, যারা বিভিন্ন দায়িত্ব ছিলেন, অনেকে সুনির্দিষ্ট মামলার আসামি, তারা তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অর্থাৎ আপনার টপ লেভেলে কিছু লোককে গ্রেপ্তার করে আপনি বুঝাতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলার অবনতি। এক, আরেকটা জিনিস আপনাকে বাস্তবতার নিরিখে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, সেটা হবে মানুষকে কিন্তু কর্মের মধ্যে রাখতে হবে। একটা রাষ্ট্রের দায়িত্ব কি? যারা কর্মহীন তাদেরকে কর্ম দিয়ে যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারে। এখন কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই বললেই চলে, শূন্যের কোঠায়। যার জন্য আপনি দেখবেন গ্রাম গঞ্জে সব জায়গায় কিন্তু চুরি ডাকাতি বেড়ে গেছে। কারণ যদি চুরি বা ডাকাতিকে আমরা সমর্থন করি না, কিন্তু যখন একটা লোক দেখবে তার বাড়ির বাচ্চা কাঁদছে, সে সংসারে খাদ্য দিতে পারছে না, জ্বালানি দিতে পারছে না, তখন তার মধ্যে তো একটা অপরাধ প্রবণতা দেখা দিতে পারে। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে কর্মে নিয়োজিত রেখে তার ব্যবস্থা করা। রাজনৈতিক দলগুলো দায় দেখেন না কেন? রাজনৈতিক দল কি সেই, আমরা যদি বলি আওয়ামী লীগের অনেক লোককে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাইরে পাঠানোর অনেক অভিযোগ তো আমরাও শুনি বা আপনিও শুনেন। এই ব্যাপারে যদি কথা বলতে যান, আমরা তো দেখেছি কোথাও 600-700 লোক আছে, তারা কোথায় গেল? কাউকে দেখলাম এয়ারপোর্টে ছবি দেখাচ্ছে মিডিয়াতে যে কাউকে বসিয়ে রাখছে। এই যেমন আমি একটা নামই বলি, যেমন আপনার এই আরাফাত, আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার, এয়ারপোর্টে সে আটক, এখন তো সে দেখি বিদেশে অনলাইনেও কথা বলে। তো এইগুলি তো হলো আপনার মানে আপনার বিশ্বাসযোগ্যভাবে আপনি এগুলো উপস্থাপন করতে হবে। এখন যদি আপনি একদিকে মৌখে বলবেন, অন্যদিকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন না, তাহলে তো এই সংকট সমাধান হয় না। বরং রাজনৈতিক দলগুলিকে পরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলির উপর একটা টার্গেট করা হচ্ছে যে তাদেরকে একটা মেলাইন করা হচ্ছে। জি জি, ধন্যবাদ। এই জায়গাতে বেরিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমি একটু আবার সাইদ মোস্তাফিজ, আজকে সম্ভবত 23 আগস্ট শনিবার আপনাদের সরওয়ার তুষার, তার বিরুদ্ধে যে শোকজ করা হয়েছিল নৈতিক স্খলনের অভিযোগে, তার সেই নোটিশটা উইথড্র করা হয়েছে, অর্থাৎ প্রত্যাহার করা হয়েছে। তার যে চিঠির জবাব, সেই চিঠির জবাবে কি এনসিপি সন্তুষ্ট কিনা? জি, মানে আমাদের যেই ডিসিপ্লিনারি বডি কাজ করছেন, ওনারা দীর্ঘ সময় এই ব্যাপারটা নিয়ে তদন্ত করেছে এবং ঘটনাটি পর্যবেক্ষণ করে এবং তদন্ত করে আসলে যেটি দেখতে পেয়েছেন যে সেখানে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে একরকম ঘটনা সাজিয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং সেই জায়গা থেকেই আসলে তার অব্যাহতিপত্র যেটা আসলে প্রত্যাহার করা হয়েছে এবং তার এই সময়ের যে দায়িত্বর জায়গাগুলো ছিল, প্রায় মানে 2 মাস সময় সে হচ্ছে দলের বাইরে ছিলেন এবং যেই জায়গাগুলোতে তিনি ছিলেন, বিশেষ করে জুলাই পদযাত্রাতে তার এলাকার কর্মকাণ্ড, তারপরে উনি সংস্কার কমিশনের প্রধান ছিলেন, এই জায়গাগুলো থেকে তাকে কিন্তু সরিয়ে রাখা ছিল। তো সেই জায়গা থেকে সব মিলিয়ে আর কি তার বর্তমানে আজকে তার এই জায়গাটি আসলে নতুন করে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এটি তাদের মনে হয়েছে এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। আপনি কি মনে করেন কিনা, বা আপনি একজন সাধারণ মানুষ, আমার মতো যে সাধারণ মানুষ যদি মনে করেন মহিলা দলের একজন মহিলা কর্মীকে যে ফোন আলাপগুলো হয়েছে, সেই ফোন আলাপগুলো কি মিথ্যা ছিল? উনি প্রথমত আমাদের দলের কোনো মহিলা কর্মী নন, এনসিপি দাবি করতেন, উনি দাবি করতেন আর কি, এবং পদত্যাগ করেছেন এরকম ঘোষণাও তিনি দিয়েছেন। হ্যাঁ, মানে উনি দলে নেই কিন্তু তিনি পদত্যাগ করেছেন আর কি, সেটা। তো উনি হচ্ছে দেখুন, আমরা যখন কোনো প্রোগ্রাম করি বা মিছিল করি, এখন সামনে তো অনেকে চলে আসে, তো সবাইকে তো আমরা বলতে পারবো না যে ভাই সরেন, বিয়ে করেন। আর যেহেতু নারী, সেই জায়গাটা একটু সেন্সিটিভ, আমরা সে জায়গাটাও ট্রাই করি যদি আমাদের দলের কেউ না হন বা অন্য কোনো ভিন্ন টাইপের লোকজন তো অনেক সময় স্যাবোটেজ করার মতো কাজও করে আমরা দেখি, সেখান থেকে আমরা চেষ্টা করি। কিন্তু উনি দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি প্রোগ্রামে মাঝে মধ্যে সামনে এসছেন এবং ওই স্লোগানগুলো ওইগুলো দিয়েই সে আসলে, আপনি যদি তার ফেসবুক দেখেন, বা সে পরিকল্পিতভাবে আসলে একটা প্ল্যান করে এগিয়েছে। মানে প্রথমে সে আসলে চেয়েছে যে প্রমাণ করতে যে
উনি আমাদের দলের কর্মী। তারপরে সে বিভিন্নভাবে দেখা গেছে আমাদের যারা নেতা কর্মী আছেন তাদের সাথে কথাবার্তা বলা বা বিভিন্ন রকম ফোন আলাপ, এগুলো আসলে আমি বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কিন্তু কিন্তু আপনাদের অফিসে আহত হয়ে তিনি একবার গিয়েছেন, তাকে মেডিকেলে ভর্তি করানোর ঘটনা আমাদের অফিসে ধরেন যে আমি যখন অফিসে থাকি মানে চাকরি প্রত্যাশী মানে এমন অদ্ভুত অদ্ভুত বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এমন অদ্ভুত অদ্ভুত কেস নিয়ে আসে, মানে আমি অবাক হয়ে যাই যে মানে তাদের একরকম ধারণা হয়ে গেছে আমরা মনে হয় সরকার, আমরা চাইলে সব সমস্যার সমাধান করে দিতে পারি। মানে যে কোনো সমস্যা তার এখন আমাদের অফিসে চলে আসে। আমাদের অফিসের মাঝখানে যে জায়গাটা সেখানে 80% লোকজন আসে হচ্ছে যে এরকম সমস্যা নিয়ে, এবং তাদের ধারণা যে নাহিদ ইসলাম বা আমরা যে কেউ আসলে সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। তো আমরা তো তাদেরকে বুঝাই আমাদের যতটুকু জায়গা থেকে যে আমাদের এরকম ক্ষমতা নেই, আমরা একটা রাজনৈতিক দল, রাজনীতি আমরা করতে আসছি, আপনাদের জন্য কাজ করতে আসছি, আপনারা যে এলাকায় চাইলে আপনারা আমাদের সাথে রাজনীতি করতে পারবেন, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু এইরকম বিবাহ বিচ্ছেদ বা এই টাইপের ঘটনা তো আসলে সমস্যা সমাধান নয়। তো যখন একটা নারী এরকম, হয়তো আমি ছিলাম না, আমি জানি না, হয়তো উনি এসেছিলেন, প্রবলেম হয়েছিল, হয়তো সেই সাপোর্টটা তো একটা মানবিক জায়গা থেকে একজন মানুষ করতেই পারে। চাকরি প্রত্যাশীরা যারা যান তাদেরকে আসলে কোনো চাকরি দিতে পারে না? না ভাই, যদি আমরা দিতে পারি না, না দিতে পারি না। আচ্ছা, ধরো এখন আমার আরেকটা প্রশ্ন যে আসলে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলো, আপনারা সাময়িক বহিষ্কার করেন, আবার পরে প্রত্যাহার করে নেন। বিএনপিরও আমরা সেই ঘটনাগুলো দেখি। তাহলে এখন কি তাহলে প্রত্যাহার করা, বহিষ্কার করা, প্রত্যাহার করা একটা কমন বিষয় হয়ে গেছে কিনা? না, আমরা বহিষ্কার করা প্রত্যাহার করা এই ট্রেডিশনে তো নাই। আপনি গাজী সালাউদ্দিন তানভীরের ইস্যু আনেন, তাকে তো আমরা তো প্রত্যাহার করা হয়নি। তারপরে এরকম আমি আরো অনেকগুলো দেখাতে পারবো যেরকম প্রত্যাহার হয়নি। আর আমাদের যে ইস্যুগুলো এসছে যে হাসনাত, তারপর সাজ্জিদ, ওনারা হচ্ছে যে কক্সবাজার গিয়েছিলেন, সেটা নিয়ে আমরা একটা শোকজ দিয়েছি। উনি তো কোনো গর্হিত অপরাধ করেননি। তো আমরা আসলে চেষ্টা করি যে মানে যেটা পাবলিকের কাছে, আমাদের কাছে মানে কোনো না কোনোভাবে মনে হয় যে ঠিক হয়নি, সেটার জায়গাটা যত ছোটই হোক না কেন এটা অ্যাড্রেস করার জন্য, এবং সেই নেতা যত বড়ই হোক না কেন এটা আমাদের এন্ড থেকে আমরা দ্রুত সেটা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করি। কিন্তু এরকম বড় কোনো রকম ঘটনায় কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, মানে সেই জায়গাটা আমি বিএনপির সাথে আমাদেরকে এক করতে আমি পারবো না। কারণ বিএনপির জায়গা থেকে আমি দেখতে পেয়েছি যে আসলে তাদের এই ট্রেডিশনটা কাইন্ড অফ লোক দেখানো, মানে এবং এই ট্রেডিশনাল জায়গা থেকে তারা প্রতিনিয়তই দেখা যাচ্ছে অনেক মানুষকেই বহিষ্কার করছে, তারা কোনো না কোনো ফরম্যাটে কাজ করেই যাচ্ছে। মানে সে হয়তো বহিষ্কৃত কিন্তু দলের বিভিন্ন জায়গায় সে কাজ করে যাচ্ছে। আমি রিসেন্টলি একজনের সাথে টকশো করলাম, উনি একটা হত্যা মামলার আসামি, তার সে রায় কিন্তু এখনো, ওনার নাম রবি শেখ রবিউল আলম রবি। তো ওই ব্যাপারটা কিন্তু এখনো সুরাহা হয়নি। আমরা দেখেছি যে রিজভী সাহেব হচ্ছে তাদের জায়গা থেকে একটা দিয়েছিলেন, প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে তার সকল পদ স্থগিত করা হয়েছে। তো সেটা এখন উইথড্র করার কোনো রকম নোটিশ আমরা কোনো পাবলিক জনসম্মুখে দেখিনি বা মিডিয়াতেও দেখিনি। তো সে এখন সব জায়গায় টকশো করে বেড়াচ্ছে, এবং তার বিরুদ্ধে যে এলিগেশনটা সেটা মোটামুটি তখন প্রমাণিত জায়গায় ছিল, যে সে সময় যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়েছিল সেগুলো ডিভিআর মেশিন সেগুলো উধাও করে ফেলা হয়েছিল। এর পরবর্তীতে কোন অজানা শক্তিতে, এটা কিন্তু 5 আগস্টের পরের ঘটনা, সে এখনও বহাল তবিয়তে টকশো করে বেড়াচ্ছে বা বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে যাচ্ছে। আবার এই যে ফজলুর রহমান সাহেব, উনি নিজেকে খুবই মুক্তিযুদ্ধের চেতনাবাদী একজন দাবি করে, কিন্তু সে তো প্রতিনিয়ত মানে জুলাই গণঅভ্যুত্থানকে এত ছোট করে যাচ্ছে। আমাদের অভ্যুত্থানে যারা সামনের সারির যোদ্ধারা ছিল তাদেরকে নিয়ে এমন কোনো কটু কথা নেই তিনি বলে যাচ্ছেন না। তাদেরকে দালাল বলছে, নাটক করেছে বলছে, 500 জন যারা বলছে যে 600-700 জন এরা নাটক করে মারা গেছে, এইভাবে নোংরা ভাষায় কথা বলা হচ্ছে, এবং সে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের পারপাস সে সার্ভ করে যাচ্ছে। আবার হচ্ছে আরেকজন নেতাকে আমরা দেখেছি, হাবিবুর রহমান সাহেব, উনি এরকম উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছে। তো বিএনপিতে যেরকম ভাইদের মতো, মোশাররফ ভাইদের মতো দায়িত্বশীল লোক আছে, আবার বিএনপি একসাথে এরকম লোকদেরকেও প্রমোট করে। কেন করে আমি জানি না। এটা মানে আওয়ামী লীগের যে কিছু ভোট আছে তাদেরকে টার্গেট করে কি এই লোকগুলাকেও কি আসলে তারা আশকারা দেয় কিনা, অথবা তাদেরকে প্রমোট করে আমাদের সাথে বা অন্যান্য যে রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা আছে তাদেরকে নোংরা ভাষায় অ্যাটাক করার জন্য এদেরকে রাখা হয় কিনা সেটা আমি জানি না। এই জায়গা থেকে বিএনপির দায়িত্বশীল ভূমিকা আরো আগে পালন করা হচ্ছিল। আপনি বলছেন যে ফজলুর রহমান সাহেবকে আজকে শোকজ দিয়েছে, এই ঘটনা তো আজকের না, মানে উনি তো কন্টিনিউয়াসলি প্রায় 1.5 মাস ধরে এরকম কথা বলে যাচ্ছে। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি দর্শক,
আমাদের সঙ্গেই থাকবেন। আরও আমন্ত্রণ চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। এক বিরতির পরে তুই যেতে চাই এবিএম মোশাররফ হোসেনের কাছে। এবিএম মোশাররফ, যে কথা সাহেব মোস্তফিজ বিরতির আগে বলেছিলেন যে আসলে আপনারা কি বলে এটা, মানে যদি আইওয়াশ, আমি যদি ধরি আইওয়াশ মানে প্রথমে বহিষ্কার করেন পরে প্রত্যাহার করেন, যদি আজকে ফজলুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে, শোকজ নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশটা প্রত্যাহার করবেন কবে? না, আপনি যে কথাটি একটা ঢালাওভাবে বললেন, বিএনপির যাদেরকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত একটা কি বহিষ্কার হয়েছে, আপনি প্রত্যাহার হয়েছে আপনি দেখান তো। এই যে উনি তো দিল তো, রবিউল আলম রবি কি প্রত্যাহার হয়েছে? কিন্তু উনি টকশোতে কিন্তু স্বীকার করেছেন, আপনারা ডাকেন এই লাইব্রেরি পার্টি স্বীকার করেছেন উনি প্রত্যাহার হয়েছে। কেন না? হ্যাঁ উনি বলেছেন। আমি তার পদ স্থগিত, তাকে তো আর বহিষ্কার করা হয় নাই, যে অভিযোগটা তদন্ত চলে সে নিজে বলতে পারে। তিনি টক শোতে বলেছেন যে তার পদ এখন হলো যে আপনারা যেমন আমাকে ডেকেছেন, আমি কি পার্টি অফিসে কি বলা হয়েছে যে অমুক টিভিতে আমাদের কাছ থেকে একজন গেস্ট এসেছে, আপনি ওখানে অ্যাটেন্ড করেন? তা তো হয় না। বরং মিডিয়াগুলোকে আমরা অনেক সময় দেখি, আমি সম্মানের সাথেই বলতে চাই, অনেক সময় তারাও কিন্তু সাপোর্টাইজ করে। কারণ আপনাদের একটা শব্দ আছে যে ভিউ বাড়ানো দরকার। ভিউ বাড়ানোর জন্য আপনারা অনেক সময়, যেমন এখন হয়তো সেই টকশোগুলো হয় না, কারণ আওয়ামী লীগের 15 বছর তো আমরা টকশো করেছি। দেখা যেত যে টকশো যখন একটু ঝিমিয়ে যাচ্ছে অথবা একটু জমছে না, যে আমাদের মানে বাঙালিদের ভাষায়, তখন একটু লাগিয়ে দেওয়া যাতে একটু উত্তেজনাটা তৈরি হয়। উত্তেজনা তৈরি হলেই নাকি ভিউ বাড়ে, যে এটা চ্যানেলগুলির জন্য একটা ইউটিউবে হয়তো একটা পজিটিভ নিউজ নিয়ে মেসেজ নিয়ে আসে। এখন এগুলিকে আপনাকেও দেখতে হবে, কারণ আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু এই যে যারা আমরা মিডিয়াতে অংশগ্রহণ করি, আমাদেরকে কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা আছে যে কিভাবে বলতে হবে, কিভাবে যে কোনো প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে। কিন্তু এখন হলো চ্যানেলগুলো তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কেন নিজেরা, যেন আমাকে আজকে আপনারা ডেকেছেন, এখন আমার মধ্যে তো সেই বোধ, সেই দলের প্রতি কমিটমেন্ট, অথবা দর্শক আমাকে দেখছে, দর্শক আমার দলকে কিভাবে মেজারমেন্ট করবে, কিভাবে এটাকে মূল্যায়ন করবে, সেটা তো আমারও একটা কিন্তু মেন্টাল দায়িত্ব আছে। আমি যদি এমন কাজ করি যেটা আমার দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে, যেটা আমার দলের আইডিওলজির কে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাবে, সেটা তো কারোই উচিত না। বরং যার জন্য দল কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, এই যেমন রবির কথা বললো, রবির বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। এখন মিডিয়াগুলি ডাকেন, কি বলেন আপনারা? কিন্তু যখন আমরা দেখেছি অনেক এরকম অভিযোগ আমাদের কাছেও আছে, যে দেখা যাচ্ছে প্রতিপক্ষকে এমন একটু হাই গ্রেডের প্রতিপক্ষ নিয়ে আসেন, বিএনপি একটু লোয়ার গ্রেড নিয়ে আসে, যাতে মানুষের কাছে একটা মেসেজ দেয় বিএনপি এই স্পিকার এটা খুব ভালো না, বা ভালো বলতে পারে না, ভালো জবাব দিতে পারে না, যাতে মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা জন্মায়। এটা কিন্তু হয়, মিডিয়াতে এই ঘটনা অনেকে করেছে। এই অভিযোগটি কি দেখবেন যে ফজলুর রহমানের মতো? না, ফজলুর রহমানের এইটা ধরেন, আমি একটু প্রশ্ন শেষ করে দিই যে ওনারা বলছেন ওনাদেরকে কি আপনারা আসলে ছেড়ে দিই? ওনারা বলছেন যে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, যাতে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা আপনাদের দলে নেবার জন্য এরকম কিছু লোক। কে বলেছে? তো উনি তো এখনই বললেন। না না, একটা হলো কি, আমাদের আন্দোলন তো সাইপ্রিয়া তো যুক্ত হয়েছে কত জুলাইতে, আর আমরা তো তাদের বিরুদ্ধে দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি, এর আগেও করেছি। আমাদের রাজনীতিটাই হলো এন্টি আওয়ামী লীগের সেন্টিমেন্টের বিরুদ্ধে। আমাদের নেতা, যিনি দলের প্রতিষ্ঠাতা, সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান, আপনি দেখবেন আওয়ামী লীগ তো আজকে আওয়ামী লীগের সাথে সখ্যতা তো আমাদের ছিল না, বরং আওয়ামী লীগের এই অগণতান্ত্রিক আচরণ, রাষ্ট্র পরিণতি কার্যক্রম, এই জন আকাঙ্ক্ষাকে দলিসাৎ করে যারা যে একদলীয় একটা শাসন কায়েম করেছিল, এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আওয়ামী লীগের ভোট আমাদের কোথা থেকে দেবে? বরং আপনি দেখেন, যদি আমি বলি মোশাররফ, 5 আগস্টের পর যদি এখন যদি হিসাব করি প্রায় 1 বছরের কাছাকাছি, এই ফজলুর রহমান তো মুক্তিযোদ্ধা, সম্মান রেখেই বলছি, উনি তো দীর্ঘদিন ধরে এভাবে গণ অভ্যুত্থান নিয়ে ধরনের কথা বলে যাচ্ছেন, রাজাকার জায়গা থেকে রাজাকার বলে যাচ্ছেন। এই 1 বছর কি বিএনপির চোখে পড়েন? 1 বছর না, এখন আপনাকে দেখতে হবে যে আসলে বিএনপি এই যে এখন যদি এটা আপনি হয়তো একটা সভা, এই যেমন আজকে আমরা আলোচনা করি, আমি বা সাইদ মাসাই, সবসময় কি সব আলোচনা খুব দর্শক গ্রহণ করে না। হয়তো দেখা যাচ্ছে তাকে পার্টি সুযোগ দিয়ে বলেছে যে আপনি কন্ট্রোল হন, করেনি, আজকে নিচ্ছে পার্টি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে। এখন হলো আপনাকে
কিছু কিছু লোকের তো কিছু অহংকার আছে, এটা অস্বীকার, যেমন মুক্তিযুদ্ধ আমরা করতে পারিনি, এটা আমাদের যেমন একটা দুর্ভাগ্য। অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু অহংকার করে, অনেকে দেখা যাচ্ছে ওই সময়ের যে ফিল্ডে কি ঘটনা ছিল তার সে নীরব সাক্ষী অথবা চাক্ষুষ সাক্ষী। তার যে একটা স্পিরিট, তার যে একটা ফিলিংস, তার সাথে আপনার আমার ফিলিংস নাও মিলতে পারে। সুতরাং এইটা তারও উচিত। আমরা তো মুক্তিযুদ্ধকে ডিজোন করি না, আমরা তো করি না। আমি বলছি যার জন্য ওই লোকটা বোঝা উচিত তার সীমাটা, লিমিটেশনটা কোথায় যাবে, এর বেশি গেলে তো অসুবিধা। যেমন আপনি দেখেন যে এই স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ বা সবাই মিলে আমরা, মানে আমরা তো আরো যখন ছোট ছিলাম যারা মুক্তিযোদ্ধা করেছে সবাই, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে বড় বিভাজন হলো, যশোর থেকে শুরু করে বিরাট একটা অংশ বেরিয়ে গেল না। কেন গেল? যে তারা যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযোদ্ধা করেছিল, ওই সময় মুজিব সরকার সেইটা পালনে ব্যর্থ হয়েছে, বরং মুক্তিযুদ্ধকে পদে পদে তারা অপমান করেছে। এবং দেখেন এই যে স্বাধীনতার পর কেউ কেউ বলে যে জাসদের 22,000 নেতাকর্মীকে হত্যা করে, যারা অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিল। তো এইসব ঘটনা তো আছে আমাদের ইতিহাসে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো সুতরাং আপনি কতটুকু যেতে পারবেন সেই লিমিটেশনটা আপনার বোঝা উচিত বা আমার বোঝা উচিত। যদি আমরা না বুঝতে পারি তাহলে ফজলুর রহমানদের মতো এটা যদি পার্টি থেকে আরো আগে যদি উদ্যোগ নিত, তাহলে পার্টি থেকে নেওয়া হচ্ছে না, এটা আপনি বলেন আরো আগে নিলে আমি বলি জিনিসটা আরো ভালো হতো। আমরা এটা প্রশ্ন করি মোশাররফ ভাই, এই ওনার বক্তব্যের কারণে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কিনা? অবশ্যই হয়। জি, তাহলে আমাদের নেতা, যিনি আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি ওনার বিরুদ্ধে একটা ফোর্স ছিল, জেড ফোর্স, আপনি জানেন। উনি নিজে যেমন স্বাধীনতা ঘোষণা দিয়েছে, মাঠে যুদ্ধ করেছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার কিন্তু উনি মানে একটা রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে আবার সেনাবাহিনীতে ফিরে গেছে। তো এই এক্সাম্পল তো ওয়ার্ল্ডে নাই। তো সুতরাং আমরা সেই নেতার আমরা দল করি, আমরা তার কর্মী। সুতরাং মুক্তিযুদ্ধকে ধারণ করা তো আমাদের কর্তব্য। ধন্যবাদ। আমি একটু আসবো আপনার কাছে, আবারও একটু যেতে চাই। সাইদ মুস্তাফিজ, আজকে হাসনাত আবদুল্লাহ সম্ভবত নির্বাচন কমিশনে গিয়েছিলেন, সেখানে একটি বক্তব্য দিয়েছেন রুমিন ফারহানাকে নিয়ে। তিনি বলেছেন যে শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা। তিনি আসলে কিসের ভিত্তিতে বলেছেন যে আসলে উনি বেশি কষ্ট পেয়েছেন? দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, এনসিপির। দেখেন, হাসিনার আমলে ভাইদের মতো অনেক যারা নেতারা ছিলেন তারা যেরকম ফাইট করেছেন, কষ্ট করেছেন, আবার আমাদের মতো আমরা যারা তরুণরা আছি আমাদেরও কিন্তু ছাত্র অবস্থা থেকেই দেখা গেছে যে আমরা এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে উঠেছি। এবং আমাদের বড় একটা মানে সময় আসলে আমরা যেরকম স্বাধীন একটা ক্যাম্পাস বা স্বাধীন একটা জায়গা আসলে গণতন্ত্রের চর্চা করতে চেয়েছি সেটা পারিনি। সেজন্য আমাদের এরকম অনেক তরুণ নেতাদের জেল খাটতে হয়েছে, তাদেরকে গুম খুনের মতো ঘটনার শিকার হতে হয়েছে। তো সেই জায়গা থেকে লড়াইটা দীর্ঘদিনের সবারই আমাদের। কিন্তু কিছু মানুষ আছে যারা কিছুটা সুবিধা ভোগ করে কিছুটা ব্যালেন্স করে চলেছে। ধরেন আওয়ামী লীগ আমলে প্লট পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে, এরকম মানুষও কিন্তু আছে। তারা আবার বিএনপিও করে, বিভিন্ন দলও করে, কিন্তু এরকম কিছু সুবিধাভোগী লোকও আমাদের মাঝে বিদ্যমান। তারাই আওয়ামী লীগ চলে যাওয়ার পর কষ্ট পাচ্ছে। রুমিন ফারহানাও তাদের মধ্যে অন্যতম। কি এমন বক্তব্য যে কারণে রুমিন ফারহানা উনি 5 আগস্টের পরই মানে তার কোনো কিছুতে সে খুশি না। মানে আপনি যদি তার টকশোগুলো আছে তো বেশ জনপ্রিয় আর কি টকশোগুলোতে, তো তার যেরকম বক্তব্য মানে আওয়ামী লীগের যে কোনো কিছুতে সে কষ্ট পায়। আওয়ামী লীগের মানে দল যে নিষিদ্ধ করা, তারপরে 32 নম্বরের বাড়ি ভাঙা, তারপরে ছাত্রলীগের নিষিদ্ধ হওয়া, কোনো বিষয়টি সে খুব নর্মালি নিতে পারেনি। তার প্রত্যেকটা বিষয় আসলে সে কষ্ট পেয়েছে। এবং তাদের যেই ফ্যামিলি বংশীয় যেই ধারা, সেখানে বেশ ঐতিহ্যবাহী তাদের ফ্যামিলি, তাদের সাথে শামীম ওসমানদের ফ্যামিলি থেকে শুরু করে সবার সাথে খুব একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। রাজনীতির জায়গায় কিন্তু এই লিয়াজুগুলা কিন্তু ওনার জায়গা থেকে আমরা দেখেছি হয়ে এসছে। এরকম অনেক ক্লিপস আছে, আপনিও জানেন। তো সেই জায়গা থেকে উনি অনেক কষ্টে আছেন। এবং এই এখনকার যে বিএনপির যে রাজনীতি, সেখানে হয়তো বা সে খুব বেশি সুবিধা করে উঠতে পারছে না। এই জন্য তার থেকে বেশি কষ্টের আর কেউ নেই। এবং আজকে আপনারা দেখলেন খুবই নেক্কারজনক একটি ঘটনা তিনি ঘটিয়েছেন। হাসনাত আবদুল্লাহ প্রথমেই যায়নি। আজকে মানে মূলত ব্রাহ্মণবাড়িয়াতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে একটি শুনানি ছিল। তো সেখানে সেই জেলার ব্রাহ্মণবাড়িয়ার যারা বিএনপির নেতাকর্মী আছে, এনসিপি নেতাকর্মী আছে, আমি শিওর অন্যান্য দলেরও কিছু মানুষজন এসেছিলেন যারা আসলে তাদের সাইডের কথাটা বলতে চায় সেই শুনানিতে।
তো এটা তো আমার নতুন বাংলাদেশে তো এটা আমার একটা স্বাধীনতা, আমি আমার মতামত প্রকাশ করব। তো সেখানে উনি দেখা গেছে গায়ের জোরেই মানে প্রথমত উনি উল্লেখ করলেন যে বিএনপির লোকজন 15 বছর ধরে যাদের জন্য কষ্ট করেছেন সেই বিএনপির লোকজনই নাকি তার উপর আক্রমণ করেছে। তার পরবর্তীতে যখন সাংবাদিক কোশ্চেন করেছেন যে এনসিপির একজন আমাদের যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ওনাকে আক্রমণ করা যখন বলেছেন তখন বলেছে যে না আমি তো ওনাকে চিনি না, এরকম করে অ্যাড্রেস করেছে প্রথমত, এবং বলেছে যে হতে পারে আমার উপরে আগে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এবং আমি চাইলে ভিডিও দেখাতে পারবো যে আসলে উনি ওইখানে উপস্থিত থেকে হাতের ইশারা দিয়ে তার লোকদেরকে দিয়ে তাকে মারিয়েছে। তো এবং সামনে উপস্থিত নির্বাচন কমিশন। তো আপনি দেখেন মানে উনি তো এটাও বলেছেন যে আমার বিরুদ্ধে যারা গুন্ডা নিয়ে এসেছেন আমি চাইলে গুন্ডা নিয়ে আসতাম। হ্যাঁ, মানে তাইলে দেখেন আপনি বলছেন মেরেছেন, তিনি বলেছেন কিছু ভদ্রলোক সে সাথে নিয়ে আসছে, তার ভদ্রলোকদের অবস্থা এরকম, তাহলে সে যদি গুন্ডা নিয়ে আসতো তাহলে নির্বাচন কমিশনের মতো এরকম একটা পবিত্র জায়গায় কি অবস্থা করতে পারতো। তো সে এই ঘটনাটা ঘটানোর পরে সে এরকম মানে খুব অহংকার নিয়ে দাম্ভিকতা নিয়ে বললো যে আমি তো গুন্ডাদের নিয়ে আসিনি, গুন্ডাদেরও ব্যবস্থা আছে। তার মানে সে তাদের কাছে আরতে অনেক গুন্ডা পান্ডা আছে। তো নতুন বাংলাদেশ তাদের যে বয়ান তাতে বোঝাই যাচ্ছে যে তারা আসলে নতুন করে গুন্ডাদের দিয়ে রাজনীতি করতে চায়, যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে গুন্ডা পান্ডা লাগাই দিতে পারে। তো আপনি এই একটা ঘটনা দিয়েই বুঝতে পারবেন যে মানে বর্তমানে বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপট কতটা আসলে সম্ভব মানে সুষ্ঠুভাবে নির্বাচন করা, এবং নিরাপত্তার জায়গা থেকে এক নির্বাচন কমিশনের অফিসের ভিতরে নিজেদের রাইট নিয়ে কথা বলতে যাওয়া একজন ব্যক্তি ওখানে মানে পিটুনি খাচ্ছে। সেই জায়গা থেকে হাসনাতরা গিয়েছেন, সাথে সাথে যখন জানতে পারে আমাদের আরো দলের সিনিয়র নেতাকর্মীরা গিয়েছেন যে সেটা তাৎক্ষণিক প্রতিবাদ জানায়, যে ঘটনা তাৎক্ষণিক প্রতিবাদ জানানো। তবে আমি খুব অবাক হয়েছি আসলে এই নির্বাচন কমিশনের ভূমিকা দেখে। মানে রুমিন ফারহানা নিশ্চয়ই খুব হেভিওয়েট একজন নেত্রী বিএনপির, তো সেই জায়গা থেকে তাকে যে সমীহ করা এবং তাদের প্রতি যে তাদের সমীহ করা হয়নি, ওনাকে উনি বলছেন ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের থেকে। তো কেউ ধাক্কা, আমি তো বললাম আপনি এখন এই ভিডিওটা দেখেন, ওখানে উনি দাঁড়িয়ে আতাউল্লাহ ওনাকে সরিয়ে দিলেন এবং তারপরে সে হাতের আঙুল ইশারা করলো যে ওকে ধরে মারো, এবং তার আমরা দেখলাম যে ওইখানেই মেইন ভিডিও ফুটেজে 4-5 জন লোক তাকে ধরে মারছে এবং সেখানে পুলিশ উপস্থিত, সেখানে নির্বাচন কমিশন উপস্থিত, তার নির্বাচন কমিশনের যারা আরো কর্তা ব্যক্তিরা আছে তারা উপস্থিত। তো এইখানে আপনি বুঝতে পারবেন যে নির্বাচন কমিশনার যিনি আছেন এবং তাদের যে কর্তা ব্যক্তিরা আছেন তাদের ভূমিকা একটা দলের প্রতি কতটা বায়াস। ধন্যবাদ। আমি একটু জানতে চাই মানে এনসিপি যত তাড়াতাড়ি বুঝেছে যে আওয়ামী লীগ পতনে বা শেখ হাসিনা পতনে সবচেয়ে রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, এটা এনসিপি যত তাড়াতাড়ি বুঝেছে বিএনপি বুঝে না, এমনটাই মনে হচ্ছে আপনার? হ্যাঁ, আমি এমনটাই মনে হচ্ছে না, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড এটাই বললাম। কারণ ভাইও যে উল্লেখ করলেন, ব্যাপারটা হচ্ছে যে আমি তো বলছি যে বিএনপিতে ভাইদের মতো মানুষজনও আছে, আবার একটা ক্যাটাগরি এরকম লোকজনও আছে, মানে একটা ব্যালেন্স করা। আবার আপনার আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, আবার ধরেন যে ওনারা চাইলেও তো প্রতিপক্ষকে অনেক রকম কথা বলতে পারে না, তাদের যে স্ট্যান্ডার্ড সেরকম তো পারে না। তো এই লোয়ার স্ট্যান্ডার্ডের কিছু মানুষজনকে তারা সেট করে রাখে, তারা বিভিন্ন টকশোতে 1 বছর ব্যাপী বিভিন্ন এরকম মানে উল্টাপাল্টা করে কথাবার্তা বলে যাচ্ছে। আজকে যখন জনরোষের মুখে পড়লো তখন বিএনপি বাধ্য হয়ে একটা অ্যাকশন নিল, কিন্তু উনি তো অনেকদিন ধরে বলছে। বিএনপির দায়িত্বশীল জায়গা থেকে তো আমরা চেয়েছি যে আরো আগে থেকে একটা অ্যাকশন নেওয়া হবে, এবং আরো অনেক মানুষ আছে, দুদু ভাই থেকে শুরু করে ওনারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যেভাবে মন্তব্য করেন, ওই যে প্রস্রাব করে ভাসিয়ে দিবেন। তো উনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে যারা আমাদের বাবার বয়সের থেকেও বড় মানুষ, তারা যদি এরকম কথাবার্তা বলে তখন ধরেন আমরা কি শিখতে পারবো? আমাদের মধ্যে দেখা গেল কোনো তরুণ একজন তার প্রেক্ষাপটে এরকম একটা উল্টাপাল্টা বক্তব্য বলেছেন, সেই জায়গা থেকে এই রাজনৈতিক কালচারটা তো নষ্ট হয়। ওনারা যারা দায়িত্বশীলরা আছেন, তারেক জিয়া সাহেব থেকে শুরু করে বিএনপির যারা দায়িত্বশীল আছেন, তাদের তো এটা মনিটরিং করা উচিত। এবং আমাদের কিন্তু আপনারা ডাকলেই আমরা টকশোতে চলে আসি না, আমাদের একটা নির্দিষ্ট নীতিমালা আছে এবং আমাদের দলকে অবহিত করে আমাদের যে কোনো টকশোতে যেতে হয়। আমরা চাইলেই যে কোনো টকশোতে আসলে যেতে পারি না, আমাদের সেটা একটা সিস্টেম ডেভেলপ করা আছে, যে নীতি নির্ধারণী জায়গা থেকে আমরা সেটা জানিয়ে করি। চাইলেই আমাদের র্যান্ডম একজন যে ফজলুর রহমানের মতো কথা বলে আসতে পারে। ধন্যবাদ। একটু মুশারফ ভাইয়ের কাছে যে মুশারফ ভাই অনেকগুলো বক্তব্য অভিযোগও শুনলেন যে কিছু লোক রেখেছেন এইসব কথাগুলো বলার জন্য। আমি একটু বলি, আমি প্রশ্নগুলো দিয়ে ফেলি, তারপর আপনি কথা বলেন, কারণ আমার কাছে খুবই কম সময়। যদি আরেকটা রুমিন ফারহানার বক্তব্য, আপনাদের দলের এক সময় বেশ সংসদ কাঁপিয়েছেন রুমিন ফারহানা, তিনি আজকে বলছেন যে বিএনপি নেতাকর্মীদের জন্য 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়, তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলে এমন পরিস্থিতি হলে
মানে নির্বাচন নিয়ে যদি মানে অর্থাৎ দুই দলের যে সমস্যা, তিনি বলছেন নির্বাচনের আগেই যদি এই সমস্যা হয় তাহলে নির্বাচনে কি হবে, মানে উনিও সন্দেহ প্রকাশ করছেন আসলে নির্বাচন সুষ্ঠু হবে কি অবাধ হবে কিনা। আসলে রুমিন ফারহানের মতো সাবেক সংসদ সদস্য, তার কাছে দায়িত্বহীন বক্তব্য আমরা কখনো আশা করি না। আপনি দেখেন ইতিমধ্যে বিএনপির সীমানা নির্ধারণ নিয়ে বিএনপির কিন্তু জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি কমিটি আছে, এবং সেখানে বলা হয়েছে যে যদি কারো সীমানা নিয়ে কোনো সংকট থাকে, সমস্যা থাকে, দলকে অবহিত করে দলের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া। সাইদ মোস্তাফিজ, আমি জানি না, ওনার হয়তো এটা ইনফরমেশনের কিছুটা গ্যাপ আছে। আজকে যেই শুনানিটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, মানে আপনার এলাকার পক্ষ থেকে যে সিট যেখানে অনেক জায়গায় হচ্ছে, এটা অনেক আজকে থেকে শুরু হলো মনে হয়। এখানে আমি ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল আমি গিয়েও কিন্তু আপত্তি জানাতে পারি যদি আমি মনে করি আমি হয়তো এক জায়গার প্রার্থী, আমার হয়তো একটা ইউনিয়ন কেটে গেছে। রুমিন ফারহান কি একজন ব্যক্তি? আজকে শুনানিটা না 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 আজকে ইন্ডিভিজুয়াল, আজকে কিন্তু দল যায়নি এখানে। আমি জানি না সাইদ মোস্তাফিজের দলের পক্ষ থেকে গেছে কিনা আমি জানি। আজকে কিন্তু ইন্ডিভিজুয়াল যে ব্যক্তিগতভাবে কে কে অভিযোগ দাখিল করেছেন সেইটার উপর ইন্ডিভিজুয়াল বক্তব্য। তারপর দলের পক্ষেও তো যদি কোনো বক্তব্য থাকে দল তো সেটা ওখানে নির্বাচন কমিশনে দল যাবে। সুতরাং আপনি এইটাকে একটা দলের স্ট্যান্ড বলে অভিহিত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ রুমিন ফারহানের বক্তব্য আপনি বুঝবেন যে যাদের জন্য আমি সংগ্রাম করেছি তারাই আজকে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অর্থাৎ অন্য হয়তো ওখানে অন্য বিএনপির কোনো নেতা যিনি তার স্বার্থ এখানে হয়তো উনি মনে করে যে ক্ষুণ্ণ হয়েছে, উনি হয়তো ইন্ডিভিজুয়াল ওখানে গিয়ে উনি শুনানিটা করেছে যে না এইভাবে আপনার সিট, যেমন আপনি দেখবেন না এই যে আজকে আপনারা দেখছেন যে বাগেরহাটে হরতাল চলছে, এখন তো সর্বদলীয়, মানে ওই অঞ্চলের যারা বাগেরহাটের জেলার যারা অধিবাসী সবাই, কারণ ওখানে তাদের একটা সিট চলে গেছে, আগে 4টা ছিল এখন 3টে হয়ে গেছে। সুতরাং এইটা কিন্তু গ্রেটার ইন্টারেস্ট। এখন এইটাকে কি আপনি দল বলবেন যে দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়িয়েছে? এক আর একটু সাইদ মুস্তাফিজের ওদের আসলে এদের একটু আগে নতুন তো দল অভিজ্ঞতা নাই। আপনি ওখানে নির্বাচন কমিশন হয় কি, আমরা যে আগে শুনানিতে গিয়েছিলাম যে আপনি কে কে অভিযোগ দিয়েছেন, সেই অভিযোগের কারা কারা আছেন তার একটা হল রুম আছে, এখানে আপনি বসেন। আর ওখানে যারা যাচ্ছে তো আমরা মনে করি যে জেন্টলম্যান, দায়িত্বশীল লোক, তাদের এই ধরনের অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হবে হয়তো নির্বাচন কমিশনে কখনো চিন্তাও করেনি। সুতরাং হয়তো আজকে হয়েছে, আর ভবিষ্যতে তারা আরো কেয়ারফুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওখানে যে পদ্ধতি ওখানে হলো কি, আপনি কেন কি কারণে আপনার অভিযোগটা কি, আপত্তিটা আপনার নির্বাচন কমিশন যেটা করেছে তার আগে নিশ্চয় আপনার যুক্তিটা কি? জাস্ট এটা তো অন্য, এখানে গায়ের জোরও কিছু নাই, 500 লোক নিয়ে গেল, আপনার কোনো সুযোগ নাই ওখানে। ওখানে আপনার যেই আর্গুমেন্ট যুক্তি তর্কগুলো তুলে ধরা, সেখানে ইন্ডিভিজুয়াল একজন গেলেই হয়। কিন্তু মোশাররফ ভাই, আমরা এতদিন ধরে যে নির্বাচন আয়োজন নিয়ে এনসিপি, জামায়াত, ইসলামী আন্দোলন, তাদের যে বিভিন্ন পদ্ধতির কথা, তারা কেউ গণপরিষদ নির্বাচন চায়, কেউ পিআর পদ্ধতি চায়, তারা বলছে যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, নির্বাচন নিয়ে সংশয় আছে। আজকে আপনাদের নিজের দলের নেতা নেত্রী তিনি বললেন যে আসলে আপনি আবারও আপনি একটু মিসলিডিং হচ্ছে। ইন্ডিভিজুয়াল সে ব্যক্তি গেছে কিন্তু ওখানে আপনাকে এইটা বলবো, কিন্তু ইনি বিএনপির নেতৃত্ব নো, ওখানে বিএনপির নেত্রী পরিচয় আছে, সে রুমিন ফারহান হিসেবে। রুমিন ফারহানা বললে একটা, যদি রুমিন ফারহানা বলি আমি বা যদি মোশাররফ ভাই বলি তাহলে বিএনপির কথা বিএনপির নেতা বলবে না। এখানে যদি কালেকটিভ কিছু হয় সেটা আপনি দলকে অভিহিত না যদি উনি যদি আচ্ছা ইন্ডিভিজুয়াল উনি নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন না, উনি এটা করার কারণ নাই, একটা কারণ কি, কারণ আমি একটু বলি, উনি বলেছেন, হ্যাঁ আমি বলি, আগামী দিনে যে বাংলাদেশ নির্বাচন হবে সেটা কি ফেরেশতারা আসে কন্ট্যাক্ট করবে না এই বাংলাদেশে প্রশাসনই করবে, এই নির্বাচন কমিশনও করবে? সুতরাং এই ধরনের নানা বক্তৃতা নানা সময় আসে, কিন্তু আপনাকে দেখতে হবে নির্বাচনকালীন অবস্থাটা কি হয়। যেমন আমরা যাতে নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ হয় এর জন্য তো আমরা এনসিপিরা অন্যান্য দলগুলি বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে। এই সংস্কার নাইলে তো সংস্কারের তো কোনো প্রয়োজনই ছিল, কিন্তু সেই সংস্কার বাস্তবায়নের জন্য তো আপনাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনাকে এই যে কিছু কিছু মিডিয়াগুলি যে এমন মানে বক্তব্য দেয়, না 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 সত্য না, আপনি আমাকে যুক্তি দিয়ে বলেন। জানতে চাইলে যদি আপনি মিডিয়ার কথা বলেন, না না বাস্তবতা কিনা, ওনারা তো এটাই চাচ্ছেন। আমি একটু বাস্তবতা কথা বলি, ওনাদের কথা হলো সংবিধান, গণপরিষদ নির্বাচনের একটা সংবিধান নাই বাংলাদেশে, ওনারা বলেন নাই, বাংলাদেশে নাই, না ওনারা বলেছেন কিনা, না বাংলাদেশে সংবিধান নাই। আমার কথা আমাকে একটু উত্তরটা দেন, ওনারা বলেছেন কিনা সেই কথা আমি আপনার কাছে জিজ্ঞেস করছি। পিআর পদ্ধতিতে নির্বাচন জামায়াত চাচ্ছে কিনা, এই কথা আমার জিজ্ঞেস করাকে আপনি মিডিয়ার উপর কেন? না 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 আমি এই যে বলছেন আপনি কি, মানে আমি মনে করি মিডিয়ারা আমরা যারা আমাদেরকে চালাচ্ছেন আপনারা, মানে আপনারা তো একটা এখানে সমন্বয় করছেন, আমি মনে করি আমাদের চেয়ে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার। কারণটা কি,
আপনি এখন আমরা এখানে কিন্তু সিদ্ধান্ত তো আমরা নিতে না পারি, না সিদ্ধান্ত তো আপনাদের। কনসেপ্ট তো ক্লিয়ার, আপনি আমাকে তো কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মালিক তো আপনারা। ওকে, আমি সমস্যা নেই। এখন যদি এখন এই যে ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলো হচ্ছে এইগুলি বাস্তবায়ন করার উপায় কি? আপনি বলেন না যে উপায়টা কি বর্তমানে আপনারা বলেছেন সংসদে কি করবেন। আমি একটু সংসদে না, এটাকে আপনার রিয়ালিটি আপনাকে বুঝতে হবে, এনসিপি কো রিয়ালিটি বুঝতে হবে। কারণ আপনাকে এইটা বাস্তবায়ন করার বাংলাদেশে অনলি ওয়ান ওয়ে একটা আছে, সেটা হইলো আপনার অর্ডিন্যান্স, রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া করেন। কারণ এখনো অনলি ওয়ান মানে কার্যকরী একটি আছে, সেটা রাষ্ট্রপতি, এছাড়া নাই। আমার পার্লামেন্ট নাই, আমার সংসদ নাই। সংসদ নাইলে আইন কে পাস করবে? যার জন্য অর্ডিন্যান্সের মাধ্যমে এটাকে এখন সাময়িকভাবে আইনে পরিণত করতে হবে। পরবর্তী নেক্সট পার্লামেন্টে যারা আসবে সেইটা এটাকে পার্মানেন্ট আইনে পরিণত করতে হবে। তাদের এই বিষয়ে কথা আছে, একটু শুনি। হ্যাঁ শুনেন, যদি বলেন আসলে সংসদ ছাড়া আপনারা যে দাবি করছেন সে দাবি তো আসলে অর্ডিন্যান্স দিতে পারবে। এখন 30 সেকেন্ডে তো একটু বলা কঠিন। ছোট্ট আমি আসলে শহীদ জিয়াউর রহমান, ওনাকে আমি সম্মান করি। উনারই দেখানো একটা পথেই আমরা আগাতে যাচ্ছি। মানে আমি যদি ডেট উল্লেখ করি যে 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে উনি কিন্তু বলেছিলেন নেক্সট ইলেকশন হবে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন। কিন্তু এটা কিন্তু গ্যাজেটেড ছিল। ওকে, আমি জবাব দিচ্ছি। হ্যাঁ, গ্যাজেটেড ছিল, কিন্তু পরবর্তী দেখা গেছে যে কোনো বিজ্ঞ লোক হয়তো তাকে বলেছে আপনার তো এগুলো করার দরকার নেই, আপনি তো এমনিতে একটা সংশোধনী করে বা ইলেকশন করে আপনি চলে যেতে পারেন। তো উনি তো পরবর্তী গেছে, সেটা সম্ভবত পঞ্চম সংশোধনী উনি করেছিলেন। এই পঞ্চম সংশোধনী তো আবার আমরা দেখলাম যে 2008 সালে শেখ হাসিনা কিন্তু এটা বাতিল করে দিল। শেখ হাসিনা না, সুপ্রিম কোর্ট, হ্যাঁ সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। তাহলে আপনার যেই সংবিধানে এরকম কাটাছেড়া করা যায়, এবং আমরা যেই সংস্কারের কথাগুলো আপনি বললেন যে আমরা একসাথে অনেকগুলো ব্যাপারে একমত হয়েছি, এবং জাতির স্বার্থে ঐক্যমত কমিশন 19টি মেজর বিষয়ে বলেছে যে এটা চেঞ্জ করতে হবে। কিন্তু পার্লামেন্টারি ইলেকশনের আগে আমরা বারবার বলছি যে এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হতে হবে, না হলে আসলে যেই পরিমাণ কাটাছেড়া করতে হবে, যে 70%-এর মতো কিন্তু এটা করতে হলে কাটাছেড়া করতে হবে, সেটা আপনি এই পরিবর্তন করে আসলে হবে না। এবং আলটিমেটলি আপনি যদি বলেন যে 70-এর সময় তো যে ইলেকশনটা ছিল সেটাও তো গণপরিষদ ইলেকশন, এবং 71 থেকে 72-এর যে সময়টা, যে সময় আসলে সংবিধান রচনা করা হয়, যেখানে আসলে কোনো বাংলাদেশের মানুষের মত নেওয়া হয়নি, যেখানে আসলে সেই গণপরিষদ নির্বাচনে যে 70 যারা ইলেক্টেড বডি ছিল তাদের মাধ্যম দিয়েই কিন্তু আসলে এই সংবিধানটা, আমি তো বলিনি, আমি সেই সংবিধানটা রচনা করা হয় এবং সেটা যথেষ্ট ত্রুটিপূর্ণ, এবং এইটার সুযোগ কাজে লাগিয়ে কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারছি পরবর্তীতে কাজে লাগিয়ে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশেতে কিভাবে দেশ চালানো করা হয়েছে, এবং শুধুমাত্র কিছু সংশোধনীর মাধ্যমে এই মানে সংবিধানটি সংশোধন করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যে জায়গাটা আমরা যে বারবার যেটা বলছি, এটা নতুন করে একটি সংবিধান রচনা না করলে আসলে সে সম্ভব না। এই জায়গায় থাকি সাইদ মুস্তাফিজ, সাইদ মুস্তাফিজ একটা রং ইনফরমেশন জাতিকে দিচ্ছে। আপনি 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর সামরিক শাসন জারি হওয়ার পর বাংলাদেশের সব সংবিধান স্থগিত করা হয়েছে। সংবিধান না, সামরিক থাকে না। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায়, উনি তো মোস্তাকের ধারাবাহিক, তখন তো আমাদের সংবিধানকে আছে। প্লিজ আমি বলি, এটা বলি, এটা ইন্টারিম গভর্নমেন্টের কোনো কিছু কি সংবিধানে লেখা আছে? কোনটা ইন্টারিম গভর্নমেন্টের কোনো কনসেপ্ট কি আমাদের সংবিধানে? অবশ্যই 106 এ সুপ্রিম কোর্ট বলছে তুমি এই কাজ করতে পারো। ডক্টর অফ নেসেসারি ইন্টারিম গভর্নমেন্টের পার্টিকুলার এই অপশন দেয়া নেই। এটা জরুরি অবস্থার কথা বলা আছে, কিন্তু আপনি না মিস্টার সাইদ মুস্তাফিজ, এইটা আপনাদের রং কনসেপ্ট, এই কনসেপ্টই আসেনি। না রং বর্তমানের প্রেক্ষাপটে আমি একটু এক শব্দ আমাকে আমার কনস্টিটিউশনের গার্ডিয়ান কে? জনাল ভাই জানবে। আমার কনস্টিটিউশনের গার্ডিয়ান হল সুপ্রিম কোর্ট। যদি কনস্টিটিউশনের কোনো ব্যাখ্যা, কোনো অনুচ্ছেদ, কোনো আর্টিকেল, কোনো কিছু যদি বুঝতে আমরা অসুবিধা হয়, সুপ্রিম কোর্টের কাছে সে রেফার করা যেতে পারে। তেমনি রাষ্ট্রপতি বলছে আমার দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রধানমন্ত্রীর পর ক্ষমতা নেবে স্পিকার, যদি না থাকে, স্পিকার অলরেডি রিজাইন করছে, তাহলে হোয়াট ইজ মাই ওয়ে? তখন উনি বলছে ডক্টর অফ নেসির আলোকে 106 আলোকে আপনারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন করতে পারেন। সেই আলোকে হয়েছে, এটা অ্যাবসলিউটলি কনস্টিটিউশন। ধন্যবাদ দুজনকে। আসলে আমি কিন্তু এটা বলতে পারি না। জিয়াউর রহমান সাহেব যেটা করেছে তখন বাংলাদেশে কনস্টিটিউশন ছিল না বললে উনি ওইটা করতে পেরেছে, কিন্তু বাট স্টিল বাংলাদেশের কনস্টিটিউশন বহাল। এখনো সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যেটার উত্তরণের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে মোশাররফ হোসেন প্রশিক্ষণ বিষয় সম্পাদক বিএনপি ছিলেন, সাইদ মুস্তাফিজ যুগ্ম সদস্য সচিব এনসিপি। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক আপনারাও আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠান।